নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার বারাণসী প্রয়াগরাজ ট্যুরের দ্বিতীয় পর্বে। আজকে হলো 3rd সেপ্টেম্বর আর এখন বাজে অলমোস্ট সকাল 10টা। আজকেই আমরা সকালে 7টার সময় এই হোমস্টেটায় চেক ইন করলাম। তোমাদের একবার এখানে চেক ইন চেক আউট টাইমটা বলে দিই। চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। আমরা এখন ফ্রেশ হয়ে রেডি একদম। আর কিছুক্ষণ আগেই যা দারুণ ব্রেকফাস্ট করলাম না, একবার দেখে নাও ব্রেকফাস্টে কী খেলাম। এক্ষুনি রুমে আন্টি দিয়ে গেল ব্রেকফাস্ট। এটা কিন্তু গণপতি বাপ্পার প্রসাদ আর উত্তরপ্রদেশের একদম ফেমাস ব্রেকফাস্ট নাস্তা। আছে কচুরি আর এদিকে এটা হচ্ছে দম আলু, এই যে ধনিয়া দিয়ে খেয়ে বলছি কেমন। আর এখানে আছে চাটনি। পুরো ক্যাসারোল ভরে দিয়ে গেছে, বললো আরও লাগলে আরও নিতে। আটার আটা আর কি দেবা, জিরা, হিং। একদম অন্যরকম খেতে, এরকম খেতে আমরা অভ্যস্ত নেই, একদম অন্যরকম টেস্ট, বেশ ভালো। আলুটা টেস্ট করি। একদম লাইট ঘি দিয়ে বানানো, পুরো ধনে পাতার হিঙের টেস্ট আসছে আলুটায়, দারুণ। সকালবেলা ব্রেকফাস্টটা জমে গেল। প্রয়াগরাজের ফুড ট্যুর শুরু হলো আমাদের কচুরি আর দম আলু দিয়ে। চলে এসেছে প্রসাদ, মিষ্টি, লাড্ডু মিহিদানা, দারুণ। আর আজকে আমরা ডিনারও বলেছি যে আমরা এই হোমস্টেতেই করব। আন্টিকে বলেছি যে ওনারা যা খাবেন তাই আমাদের জন্য প্রিপেয়ার করতে। একদম প্রয়াগরাজের ঘরোয়া হোমমেড ফুড খাবো আজকে আমরা। আর এখন আমরা বেরোচ্ছি প্রয়াগরাজ এক্সপ্লোর করতে। ঠিক যতটুকু পারবো ততটুকু ঘুরে দেখাবো তোমাদের চারদিকে কী সিচুয়েশন জলের, ফ্লাডের। চলো গিয়ে দেখি কোন কোন মন্দিরে যাওয়া যায়, আদৌ সবেতে যাওয়া যাবে কিনা তাও ঠিক নেই। যাই দেখবো, যাই ঘুরবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা জাস্ট হোমস্টে থেকে বেরোলাম, জাস্ট 20 স্টেপ এসেই হচ্ছে গিয়ে এই দোকানটা। এই দোকানটা আমাদের আমন ভাইয়া বললো নাকি খুব ভালো এখানে। এটা হচ্ছে বালিজি কি দোকান। এখানে আমরা এসেছি গরম গরম জিলেবি আর দই খেতে। এটা উত্তরপ্রদেশে খুবই ফেমাস ডিশ একটা, জিলেবির সঙ্গে দহি। আর চারদিকের বিল্ডিংগুলো দেখো, দেখো বিল্ডিংটা, বহুত পুরোনো এলাকায় জায়গাটা। এইদিকে আর একটা আছে বাড়ি, পুরো গলি চারদিকে। এটা হচ্ছে বালিজি কি দোকানের ফেমাস জিলিপি টক দই। আবার একদম গরম, কেমন? সুপার, হ্যাঁ সুপার, কমপ্লিটলি ডিফারেন্ট। ও পুরো হাত এ হয়ে যাচ্ছে, একদম রসালো, কামড়ানোর সঙ্গে সঙ্গে পুরো রস ফুটে বেরোচ্ছে মুখে। আর দইটা ঠান্ডা ঠান্ডা, বেশ। এটা হচ্ছে 160 টাকা কিলো, আমরা নিয়েছি 100 গ্রাম মতো। এখন আমরা একটা অটো নিয়ে যাচ্ছি ভারদ্বাজ মুনি আশ্রমের দিকে। অটো নিচ্ছে আমাদের থেকে 30 টাকা পার হেড। টোটোওয়ালা একটা বুঝতে ভুল করেছে, আমরা ভরদ্বাজ মুনি আশ্রম বলেছিলাম, কিন্তু নিয়ে এসছে সোজা অমর শহীদ চন্দ্রশেখর আজাদ পার্কে। এটাই সেই ঐতিহাসিক জায়গা যেখানে বীর চন্দ্রশেখর আজাদ শহীদ হয়েছিলেন।
এই চন্দ্রশেখর আজাদ পার্ক হচ্ছে গিয়ে প্রয়াগরাজের সবথেকে বড় পার্ক। এই চন্দ্রশেখর আজাদ ছিলেন আমাদের ভারতের এক বিশাল ফ্রিডম ফাইটার, যিনি 1931 সালে এই প্রয়াগরাজের এই স্থানে আত্মবলিদান দিয়ে নিজে শহীদ হয়েছিলেন। কারণ তিনি চাইছিলেন যে কিছুতেই তিনি ইংরেজদের হাতে মারা যাবেন না, তাই তিনি নিজেকে গুলি করে আত্মবলিদান দিয়েছিলেন। এই জায়গাটার নাম হচ্ছে গোল পার্ক। এটাও কিন্তু এই চন্দ্রশেখর আজাদ পার্কের মধ্যেই। আর এই পার্কের মধ্যে আছে একটা মিউজিয়ামও, যেটা হচ্ছে কি দ্য ফেমাস এলাহাবাদ মিউজিয়াম। ওখানে অনেক পুরনো আর্টিফ্যাক্টস, ম্যানুস্ক্রিপ্টস, পেন্টিংস এইসব আছে। চাইলে কিন্তু তোমরা ওটাও ভিজিট করে নিতে পারো। আর ওটার জন্য কিন্তু আলাদা এন্ট্রি টিকিট দিতে হবে, আর ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। আর এই পার্কে ঢোকানোর জন্য হচ্ছে গিয়ে 5 টাকা করে এন্ট্রি টিকিট। তো এখন আমরা যাচ্ছি যেখানে চন্দ্রশেখর আজাদের স্ট্যাচুটা আছে এবং যেখানে তিনি শহীদ হয়েছিলেন সেই স্পটটায়। এই জায়গাটা হচ্ছে গিয়ে এই পার্কের মধ্যেই একটা লাইব্রেরি, কিন্তু লাইব্রেরি যে খোলা আছে তা তো মনে হচ্ছে না। চারদিকে পুরো ঘাস গজিয়ে গেছে, তৈরি হয়ে এখন বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু স্ট্রাকচারটা কিন্তু দারুণ বানিয়েছে, পুরো গথিক স্টাইলে বানানো। ও না, ওই তো খোলা আছে লাইব্রেরি, ওই যে সোজা হচ্ছে কি লাইব্রেরি। এখানে একটা ম্যাপ দেওয়া আছে দেখো, হেরিটেজ ওয়াক বলে। আর এই যে পাবলিক লাইব্রেরি, ম্যাপটা একবার তোমরা দেখে নিতে পারো। আর আজকে ওয়েদারটা না প্রচণ্ড গরম, মারাত্মক রোদ উঠেছে আজকে। ঠিক আছে, রোদ উঠলেই ভালো, যদি সব চারদিক ক্লিয়ার হয়ে যায়, সব মন্দির যদি ক্লিয়ার হয়ে যায়, একটু ঘুরে দেখা যাবে, তাও আসাটা বৃথা হবে না। তো যত রোদ হয় তত ভালো। এখন এই পার্কটা বেশ সুন্দর লাগছে হেঁটে, বিশাল পাটা, 3 কিলোমিটার রেডিয়াসের। এটাই হলো সেই স্থান যেখানে ফ্রিডম ফাইটার চন্দ্রশেখর আজাদ নিজেকে বলিদান দিয়ে শহীদ হয়েছিলেন। আর এই জায়গাটা হলো একদম গেট 3-র উল্টো দিকে, এই যে এইখানে। এটাই সেই ঐতিহাসিক স্পট যেখানে চন্দ্রশেখর আজাদ শহীদ হয়েছিলেন। মানে ভাবলেও গায়ে কাটা দেয়। সেই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি আমরা এখন, আমাদের বীর ফ্রিডম ফাইটার চন্দ্রশেখর আজাদ। আর তোমরা যদি চন্দ্রশেখর আজাদ পার্কের দিকে আসো, তার সঙ্গে কিন্তু তোমরা আনন্দ ভবন আর স্বরাজ ভবনও ঘুরে নিতে পারো। আনন্দ ভবন হচ্ছে গিয়ে নেহেরু ফ্যামিলি রেসিডেন্স, যেটা মতিলাল নেহেরু নির্মাণ করেছিলেন 1927 সালে। আর স্বরাজ ভবন হচ্ছে গিয়ে ইন্দিরা গান্ধীর বার্থ প্লেস। সেই দুটো জায়গাও কিন্তু তোমরা ঘুরে নিতে পারো, একদম 300 থেকে 500 মিটারের মধ্যে দুটো স্পট। এখন আমরা চন্দ্রশেখর আজাদ পার্ক থেকে হেঁটে যাচ্ছি মহর্ষি ভরদ্বাজ মুনি আশ্রমের দিকে। জাস্ট 650 মিটার পায়ে হাঁটা পথ। আমরা এখন এসে পৌঁছালাম ভরদ্বাজ মুনি আশ্রমের এখানে। এখানেই এই যে এখানে হচ্ছে বিশাল চৌরাহা, তার পাশেই হচ্ছে গিয়ে এই বিশাল মহর্ষি ভরদ্বাজ মুনির স্ট্যাচু। ঠিক এখানেই আছে একটা বিশাল ভরদ্বাজ পার্ক। আর বললো এখান দিয়ে আরেকটু এগিয়ে গেলেই হচ্ছে গিয়ে ভরদ্বাজ মুনি আশ্রম। যে আমরা এখন প্রবেশ করছি মহর্ষি ভরদ্বাজ মুনি আশ্রমের মধ্যে। আমাদের সপ্ত ঋষিদের মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে এই মহর্ষি ভরদ্বাজ মুনি, আর এখানেই হচ্ছে তার আশ্রম। তিনি বিশ্ববিখ্যাত বিমানাজ নিয়ে গবেষণা ও বানানোর পরিকল্পনা নিয়ে। তিনি প্রথম যিনি পড়াশুনো করে বানানোর চেষ্টা করেছিলেন বিমানা। বাল্মীকি রামায়ণে এই জায়গাটাও মেনশন করা আছে। বলা হয় যে এখানে রাম, লক্ষ্মণ ও সীতা এসেছিলেন ছলা পরামর্শ করতে ভরদ্বাজ মুনির কাছে, যে এরপরে কি করা উচিত বনবাসের সময়। এখানে
মহর্ষি ভরদ্বাজ মুনি বলেন প্রয়াগরাজ ছেড়ে এগিয়ে যেতে চিত্রকূটের দিকে। তো তারপরেই বনবাসের টাইমে রাম লক্ষ্মণ সীতা এগিয়ে যায় চিত্রকূটের দিকে, ঠিক এই স্থান থেকে। আর এখন এখানে আশ্রম আর গুরুকুল আছে, যেখানে বেদিক পড়াশোনা হয় এবং তপস্যা মেডিটেশন হলও আছে। এর ভেতরে আছে অনেক দেব দেবতার মূর্তি এবং ভরদ্বাজ মুনির একটা মূর্তি। এখন আমরা একটা টোটো ভাড়া নিয়ে নিয়েছি, যে আমাদের 4-5টা মন্দির ঘুরিয়ে দেখাবে এখানে। আমাদের থেকে নিচ্ছে 3 জনের জন্যে 400 টাকা। তো চলো দেখি কোন কোন টেম্পলে যাওয়া যায়। এখন আমরা এসে পৌঁছালাম শ্রী আলোপ শঙ্করী শক্তিপীঠ মন্দিরে। এই মন্দির কিন্তু প্রয়াগরাজে প্রচণ্ড জাগ্রত। এই মন্দির কিন্তু অন্যান্য মন্দিরের চেয়ে একদমই আলাদা। এই অলপ শঙ্করী দেবীর মন্দির এমন এক মন্দির যেখানে কিন্তু কোনো মূর্তির পুজো হয় না, পুজো হয় এক কাঠের দোলনার। এই শক্তিপীঠ হলো সেই জায়গা যেখানে সতীর শেষ অংশ, তার ডান হাত একটা কুণ্ডে পড়ে উধাও হয়ে গেছিল, যেখান থেকে এই মন্দিরের নাম আলোপী বা উধাও হয়ে যাওয়া। এখানের পুরোহিতদের মুখ থেকে শোনা যায় যে মন্দির যখন বন্ধ হয়ে যায় তখন এই দোলনা নাকি নিজের থেকেই দোলে। এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি পরের মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা এসে পৌঁছালাম শ্রী বেনি মাধব মন্দিরে। বেনি মাধব হলেন স্বয়ং বিষ্ণুর রূপ। বেনি মাধবের এই মন্দির কিন্তু প্রয়াগরাজের সবচেয়ে পুরনো বিষ্ণু মন্দির, দ্বাদশ মাধব মন্দিরের মধ্যে অন্যতম। তাকে প্রয়াগরাজের নাগরিকরা নগর দেবতা বলে চেনেন এবং তিনি হলেন সঙ্গমের রক্ষক। নারদ মুনির কথা শুনে যখন রাক্ষস গজকর্ণ নিজের পাপ ধুতে সঙ্গমে ডুব দেন, তার সঙ্গম এত ভালো লেগে যায় যে তিনি সঙ্গমের সমস্ত জল খেয়ে নেয়, যাতে সৃষ্টি হয় গোটা পূর্বাঞ্চলে জলের আকাল। সেই আকাল থেকে রক্ষা করতেই বিষ্ণু এই বেনি মাধবের রূপ ধারণ করে তার ভক্তদের বাঁচান। আর তখন থেকেই বিষ্ণু বেনি মাধবের রূপে এই মন্দিরে অবস্থান করছেন। ফাইনালি মা গঙ্গা দেখা দিয়েছে। দুদিন আগে অবধিও পুরো এই রাস্তা জুড়ে জল ছিল। এই জায়গাটা পুরো, এই যে দেখো পুরো এই যে রাস্তা আর পুরোটা জলের নিচে। এইটার বরাবর পুরো রাস্তা ছিল, এই ঘাট বরাবর পুরো রাস্তা আছে। এই জায়গাটা পুরো জলের নিচে এখনো। এখান থেকে জলটা কিন্তু সরে গেছে। আর ফাইনালি মা গঙ্গাকে দেখা যাচ্ছে। ও, এটা দেখতেই তো আসা এত দূর, তো ভালো লাগছে না? আর ওই যে সঙ্গম দেখা যাচ্ছে, ওখানে দুটো জলের কালার যে আলাদা বোঝা যাচ্ছে। ওই যে যমুনা হচ্ছে কি ডার্ক কালারটা, আর এই যে শ্যাওলা রঙের হচ্ছে গিয়ে গঙ্গা। এই সঙ্গমে মিলিত হচ্ছে গঙ্গোত্রী থেকে আসা মা গঙ্গা, যমুনোত্রী থেকে আসা মা যমুনা, আর সরস্বতী নদী, যেটা অদৃশ্য, দেখা যায় না। এখন আমরা এসে পৌঁছালাম নাগ বাসুকী দেবের মন্দিরে।
এটা হলো এই যে সামনের দিকের রাস্তাটা এইখান দিয়ে, আর এটা হলো নাগ বাসুকি দেবের টেম্পল। মেন এন্ট্রিটা হচ্ছে এখান দিয়েই। এখন এই রাস্তাটা বন্ধ, তাই পেছন দিয়ে আমরা ঢুকে এলাম। আর দেখো দুদিকে সমুদ্র মন্থনের পিকচার আঁকা আছে। এইদিকে হচ্ছে চার্নিং অফ দ্য সি অফ মিল্ক, আর এই যে ডান দিকে হচ্ছে গিয়ে শিব যে বিষ পান করেনি, তার গলা নীল হয়ে গেছিল, যার জন্য তাকে নীলকণ্ঠ বলা হয়, সেটার ডেপিকশন। এই নাগ বাসুকি হলেন নাগেদের রাজা। সমুদ্র মন্থনের পর তিনি এখানেই অবস্থান করেন। আর বলা হয় যে প্রয়াগরাজে এসে এই মন্দিরে যদি দর্শন না হয় তাহলে কিন্তু প্রয়াগরাজ তীর্থ ইনকমপ্লিট। ঠিক নাগ বাসুকি দেব মন্দিরের পাশেই বাঁদিকে আছে এই মন্দির, ভীষ্ম পিতামহ মন্দির। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি মনে হচ্ছে, তাই বন্ধ আছে এখনও। আমরা এখন এসে পৌঁছালাম শ্রী আদি শঙ্করাচার্য বিমানা মণ্ডপম মন্দিরের সামনে। এই মন্দিরটা কিন্তু সাউথ ইন্ডিয়ান নাগারা স্টাইল আর্কিটেকচারে বানানো, আর ডেডিকেটেড টু জগৎগুরু শ্রী আদি শঙ্করাচার্য। 1টা বেজে গেছে, এখন বন্ধ টাইম মন্দির। টাইমিংটা দেখে না, মর্নিং 7 AM to 1 PM আর ইভিনিং 4 PM to 7:30 PM। এই মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে আছে আদি শঙ্করাচার্যের মূর্তি, ফার্স্ট ফ্লোরে আছে কামাক্ষী দেবী আর 51 শক্তিপীঠের মন্দির, আর সেকেন্ড ফ্লোরে আছে হচ্ছে গিয়ে তিরুপতি বালাজি আর 108 বিষ্ণুপীঠের মন্দির, আর ফোর্থ ফ্লোরে আছে সহস্র শিবলিঙ্গ আর 108 শিবলিঙ্গর মূর্তি। আর টেম্পলের মধ্যে কিন্তু একটা গণেশের মন্দিরও আছে। এই আদি শঙ্করাচার্য বিমানা মণ্ডপম মন্দির থেকে জাস্ট 300 মিটার দূরেই হচ্ছে বড়ে হনুমানজি কি মন্দির। এখন সেদিকেই যাচ্ছি। আর রাস্তা যেতে যেতে পড়লো শ্রী জগদীশ ভগবান কা মন্দির। এটা হলো জগন্নাথ দেবের মন্দির। এখানে আছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। এখনও এখানে একটু জল পড়ে আছে, পুরো বাড়ের জল এখান অবধি চলে এসে পুরো টেম্পলের মধ্যে চলে গেছিলো। 4বার মা গঙ্গা এসে হনুমানজিকে ছুঁয়ে গেছে। এখন ফাইনালি ঢোকা যাচ্ছে মন্দিরে। ভয় পাচ্ছিলাম যে ঢুকতেই পারবো না, আসতেই পারবো না। এখানে পুরো জল, লাস্ট কালকে অবধি শুনেছিলাম যে পুরো এই গেট অবধি জল, এখন কোনো জল নেই এখানে। যা ভালো লাগছে না, সবাই মিলে বলো জয় বজরংবলী। তো চলো গিয়ে দর্শন করে আসি। আর এখানে হচ্ছে প্রবেশ দ্বার, আর বাঁ দিকেই হচ্ছে এলাহাবাদ ফোর্ট বা আকবর ফোর্ট। চলো এখন ভেতরে যাওয়া যাক। এখানে জুতো খুলতে হবে। পুরো এই যে প্রবেশ দ্বারের উপর অবধি জল ছিল, এখন জল পুরো নেমে গেছে। এখনো এখানে অল্প স্বল্প জল আটকে আছে। বড়ে হনুমানজির মন্দির কিন্তু খুবই ইউনিক। হনুমানজির এরকম শুয়ে থাকা রূপ ভারতবর্ষ কি পৃথিবীর কোনো মন্দিরেই নেই। এখানে তার এক হাতে আছে রাম লক্ষ্মণ, অন্য হাতে তার গদা, এক পায়ের নিচে অহিরাবণ, আরেক পায়ের নিচে কামদেব। যেই ভক্তরা বড়ে হনুমানজির পুজো করেন তাদের যে কোনো বাধা দূর হয়ে যায় এবং তাদের মধ্যে সাহস যোগায় আর সব সময় রক্ষা করে। বলা হয় যখন আকবর এখানে কেল্লা নির্মাণের কাজ শুরু করেন তখন হনুমানজির এই মন্দির বাধা সৃষ্টি করছিলেন তার কাজে। তখন আকবর অনেক চেষ্টা করেন হনুমানজিকে এখান থেকে সরাতে। যতবারই তিনি চেষ্টা করেন ততবারই অসফল হন এবং হনুমানজি
এক ফুট করে মাটির নিচে ঢুকে যেতে থাকেন। লঙ্কা বিজয়ী হয়ে ফেরার সময় রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজি যখন অযোধ্যা ফিরছিলেন, তখন হনুমানজি প্রচণ্ড ক্লান্ত ফিল করেন। মা সীতা তখন হনুমানজিকে আশীর্বাদ দিয়ে বলেন যে তিনি যেন এখানেই বিশ্রাম করেন, এবং তখন থেকেই হনুমানজি প্রয়াগরাজের এই স্থানে অবস্থান করছেন। বড়ে হনুমানজিরও দর্শন হয়ে গেল। মানে এই মন্দির প্রয়াগরাজে এসে না দর্শন করলে কিন্তু প্রয়াগরাজ তীর্থ ইনকমপ্লিট রয়ে যেত। মানে এত ভালো লাগছে না, এসে এত ভালো লাগছে এটা দর্শন করতে পেরে এই মন্দির, মানে কিছু আর বলার নেই। তাহলে প্রয়াগরাজের লেটেস্ট আপডেট, জল কিন্তু একদম পেছনে চলে গেছে। দূর থেকে দর্শন করে নিয়েছি সঙ্গমের, ওটাই অনেক যে এখানে এসে দেখতে পেয়েছি ভালো করে কাছ থেকে, আর বড়ে হনুমানজিকে দর্শন করতে পেলাম। চলো এবার পরের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। এই যে বড়ে হনুমানজি কি মন্দির এখানে, আর পাশেই হচ্ছে গিয়ে গঙ্গা যমুনার জল, পুরো এখান অবধি জল, কালকে অবধি পুরো এই ভেতর অবধি ছিল। এই বড়ে হনুমানজির মন্দিরের ওই দিকেই হচ্ছে গিয়ে আকবর ফোর্ট বা এলাহাবাদ ফোর্ট, যেটা কিছুটা অংশ ট্যুরিস্টদের জন্য খোলা আছে, যেখানেই আছে ওই অক্ষয়বট টেম্পল, পাতালপুরি আর সরস্বতী কূপ, যেটা এখন যাওয়া যাবে না কারণ সেটা এখনও জলের নিচে। ওইটুকু জায়গায় ট্যুরিস্টদের জন্য খোলা আছে, আর বাকিটা পার্ট কিন্তু ইন্ডিয়ান আর্মির কন্ট্রোলে। দুটো জায়গা মিস হলো খালি, অক্ষয়বট টেম্পল যেখানে আছে অমর বটবৃক্ষ, দ্য ইমমর্টাল ব্যানিয়ান ট্রি, আর যেটা কিন্তু পাতালে, সেটা মিস হলো। আর হচ্ছে কি সরস্বতী কূপ, যেখান থেকে মা সরস্বতীকে দেখা যায়, সরস্বতী নদীর ধারা। বলা হয় এই সরস্বতী কূপ থেকেই নাকি মা সরস্বতী নদী উধাও হয়ে যায়, যেটা আসছে উত্তরাখণ্ডের মানা ভিলেজ থেকে। তোমাদের সঙ্গে একবার এই অক্ষয়বট টেম্পলের ইতিহাসটা শেয়ার করি। যখন রাম, লক্ষ্মণ, সীতা এই প্রয়াগরাজে এসেছিলেন, ওই বটবৃক্ষর নিচে বিশ্রাম করেছিলেন তারা, আর তখন মা সীতার সেখানে বিশ্রাম করে এত ভালো লেগে যায় যে তিনি সেই বটবৃক্ষকে আশীর্বাদ দেন এবং বলেন যে যে কোনো প্রলয় চলে আসুক বা কাল বদলে যাক, এই গাছের কিচ্ছু হবে না। যতই বৃষ্টি হয়ে যাক, যত জলের নিচেই গাছ চলে যাক, যতই গরম পড়ে যাক, গাছের পাতায় সব সময় সবুজ থাকে। আর গাছটা হলো আমাদের যে গ্রাউন্ড লেভেল তার থেকে কিন্তু অনেকটা নিচে, তাই পাতালপুরিও বলে জায়গাটাকে। এখন আমরা এসে পৌঁছালাম শ্রী মঙ্কামেশ্বর মহাদেব মন্দিরে। এটা হলো একদম আকবর ফোর্টের ঠিক পাশে। আকবর ফোর্টটা ওই দিকে আর মন্দিরটা এইদিকে, যমুনা নদীর তীরে। আর এটা হলো নদীর ভিউ। আর ও যে ওখানে দেখা যাচ্ছে, ও যে আকবর ফোর্ট, আর আকবর ফোর্টের ঠিক ওই পাশেই হচ্ছে বড়ে হনুমানজির মন্দির, পরপর লাইনে। চারদিকটা বেশ শান্ত আর সুন্দর। এই জায়গাটার ব্যাপারে প্রচলিত আছে যে সঙ্গমে স্নান করার পর মা সীতা চেয়েছিল মহাদেবকে একটু পুজো করতে, তো সেই ইচ্ছাই পূরণ করার জন্যে শ্রীরাম নিজের হাতে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। তখন থেকে এখানে মঙ্কামেশ্বর মহাদেব অবস্থান করছেন। বলে যে এইখানে যে ভক্তরা পুজো করে তাদের মনোকামনা অবশ্যই পূরণ হয়। আজকের মতো ঘোরার ডান, আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। পিছনে বিল্ডিংটা দেখেছো? এখন ঘরে গিয়ে রেস্ট। অলমোস্ট পুরো প্রয়াগরাজ ঘুরে ফেলেছি আজকে, এবার একটু রেস্ট নিতে হবে, আর পারা যাচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে আর মারাত্মক গরম। এখন বাজে বিকেল 4:30। এখন আমি আর বাবা বেরিয়েছি। এই সামনেই একটা দোকানে না অনেক কিছু নানান রকম জিনিসপত্র বানাচ্ছে, কি বানাচ্ছে দেখতে। এই যে সকালবেলা যখন বেরিয়েছিলাম এই দোকানটা থেকে খেয়েছিলাম,
দহি জিলেবি এখন বন্ধ হয়ে গেছে। এই যে তার পাশেই হচ্ছে এই দোকানটা, দেখি কি বানাচ্ছে। অনেক কিছু আছে তো, দেখো এখানে আছে বোঁদে, এদিকে গোলাপ জামুন, এদিকে খাস্তা আর নিমকি, আর এখানে আছে সেব, আর এখানে গরম গরম সিঙ্গাড়া তৈরি হচ্ছে, আর আছে ওখানে খাস্তা। এটা হলো খাস্তা কচুরি দিয়ে দম আলু। উপরে সেব, खट्टा चटनी। এই যে নিচে খাস্তা, গরম গরম খাস্তা, উপরে দম আলু আর উপরে সেব। एक छोला समोसा बना दीजिएगा और एक वो बना दीजिएगा दम आलू और ठीक है अगर होगा तो ठीक छोला का छोले बना খাস্তাটা দারুণ টেস্ট আছে। দম আলুটা থেকে খাস্তাটা বেশি টেস্টি, আর উপরে সেবটা দিয়ে বেশ কটকট একটা ভাব আসছে, দারুণ লাগছে ওভারঅল মিক্সচারটা। যে একটা গোলাপ জামুনও নিলাম, এক্ষুনি খেলাম, যা দারুণ খেতে না, একদম সফট, মারাত্মক খেতে। মানে এরকম দোকানে এরকম জিনিস বানাচ্ছে, আমাদের কলকাতার দিকে তো ভাবাই যায় না। দারুণ খেতে, 10 টাকা গোলাপ জামুনটার দাম। यूट्यूब चैनल चलता है क्या? হ্যাঁ, कौन सा? রুদ্রনীল ভৌমিক, রুদ্রনীল ভৌমিক। এখান থেকে নিমকি নিলাম, নিমকি হচ্ছে গিয়ে 20 টাকা শ, আর যে খাস্তা দম আলু দিয়ে 4টা খেলাম ওটা হচ্ছে গিয়ে 20 টাকা করে। ও না, 15 টাকা করে ওটা, ওইটা 15 টাকা করে না, খাস্তা এটা 15 টাকা করে, আর খাস্তা আলাদা করে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে 5 টাকা করে এক একটা। আমাদের আজকের রাত্রের লোকাল ডিনার চলে এসেছে, একদম প্রয়াগরাজের ঘরোয়া খাবার। কী কী আছে দেখে নাও একবার। এখানে আছে ভাত, এখানে আছে ডাল, এখানে আচার দিয়েছে, এখানে আছে রুটি, আর এটা হলো পনিরের সবজি, আর শেষ পাতে গোলাপ জামুন। क्या बढ़िया डिनर हुआ आज, ওহ দারুণ, যা চেয়েছিলাম তাই পেলাম, একদম লোকাল ফুড এখানের। মানে এত ভালো খাবার বোধহয় এখানে প্রয়াগরাজে কোনো রেস্টুরেন্টে গিয়েও পাবে না। মানে ভাতটা কি ফাইন, আর রুটিটাতে পুরো ঘি লাগিয়ে দিয়েছিল, দারুণ সুন্দর টেস্ট। আর ডালটা ছিল হচ্ছে মুগ ডাল, জিরে আর ঘি দিয়ে, দারুণ লাগলো ওটা। আর পনিরটা তো কোনো কথাই হবে না, পুরো গরম মশলা দিয়ে যা বানিয়েছে না, দারুণ, টু গুড। আবার গান শুরু হয়েছে এখানে, সারা বিকেল ধরে এত গান চলছে। মানে এই কদিন এই যে পুজো ছিল না, গণেশ চতুর্থীর পুজোর গান বাজনা, বাপরে বাপ, প্রচুর গান বাজনা চলছে। আবার শুরু হয়েছে এখন। গোলাপ জামুনটা কালকেই গণেশ পুজোর জন্যে হালুয়াইকে দিয়ে বানানো স্পেশালি, পুরো ভেতরটা পুরো স্যাফরন আর কাজু বাদাম কেশর দিয়ে ভর্তি। আজকের মতো ডিনার তো ডান, এখন আরাম করে গিয়ে শুয়ে পড়বো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।